নাহিদ রানা তখনও সিনে আসেননি। সবচেয়ে জোরে কে বল করে পুরো বাংলাদেশে, দুজনের নাম আসতো বারবার। একজন হচ্ছেন মুশফিক হাসান, আরেকজন হচ্ছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এবং বলা হতো যে দুজনই মোটামুটি 145+ কিলোমিটার গতিতে বল করতে পারেন, 150-র দিকে যেতে পারেন। দুজনই ভেরি ওয়েল বিল্ট, দুজনের মধ্যে একটা ফিউচার পোটেনশিয়াল আছে। এবং বেশ কয়েকটা ইন্টারভিউতে সিনিয়র অনেকজন লোকাল কোচ, মিজানুর রহমান বাবুল সহ অন্য অনেকেই তারা মুশফিক হাসানের ব্যাপারে এবং মৃত্যুঞ্জয়ের ব্যাপারে বলেছিলেন যে তারা এই ধরনের সুঠাম দেহের অধিকারী পেস বোলার বাংলাদেশে ডেফিনেটলি পেস বোলিংয়ের ভবিষ্যৎ হতে পারেন। অ্যালান ডোনাল্ড যখন কাজ করছিলেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে, সেই সময়টাতেও কিন্তু মুশফিক হাসানকে এই কোরের মধ্যে আনা হয়েছিল, যেখানে হাসান মাহমুদরা ছিলেন, শরীফুলরা ছিলেন, তাসকিন মুস্তাফিজুররা ছিলেন। ওই যে কোর্টটা তৈরি হচ্ছিল, বা খালেদ আহমেদ ইনক্লুড করে যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু মুশফিক হাসানও ছিলেন। 2023 সালে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ যে একটা মাত্র টেস্ট সিরিজ খেলেছিল ঘরের মাটিতে, সেখানে কিন্তু শাহাদাত দীপুর সঙ্গে মুশফিক হাসানকেও স্কোয়াডে ইনক্লুড করা হয়েছিল, বাট তিনি ডেবিউটা পাননি। 2024-এ যখন শ্রীলঙ্কা বাংলাদেশ সফর এসেছিল, সেই সফরটায় দুজন একসঙ্গে ডেবিউর অপেক্ষায় ছিলেন, স্কোয়াডের মধ্যে ইনক্লুডেড ছিলেন, একজন মুশফিক হাসান, একজন হচ্ছেন নাহিদ রানা। ঠিক সেই সময়টাতে কিন্তু দুজনকেই একই ক্যাটাগরিতে চিন্তা করে রাখা হয়েছিল, যে দুজন হিট দ্য ডেক করতে পারেন, দুজন গতিতে বল করতে পারেন, দুজনের স্ট্যামিনা বেশ ভালো। এবং সেই অ্যাসপেক্টগুলো মাথায় রেখেই একজন জেনুইন কুইক বোলার, সেই কন্টেনশনেই কিন্তু এই দুজনকে রাখা হয়েছিল। তবে ডেবিউ পেয়েছিলেন নাহিদ রানা, এবং নাহিদ রানা ডেবিউ পাওয়ার পর তিনি এই গত 2 বছর ধরে আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে কি করেছেন, বিশ্বজুড়ে কি আলোড়ন সৃষ্টি করেছেন, সেটা তো আমরা দেখেইছি। আমরা যদি শুধুমাত্র পেসের দিকে চিন্তা করি, ডেফিনেটলি নাহিদ রানার গতি বাদ বাকি সবার চেয়ে আসলেই বেশি, অন্তত 4-5 কিলোমিটার বেশি হবেই ডেফিনেটলি। মুশফিক হাসান হয়তো তার সর্বোচ্চ গতিতে বল করলেও সেটা 150 রিচ করতেও পারে, আবার নাও পারে, সেরকম একটা জোনে বোধহয় তিনি গিয়ে শেষ করবেন। বাট মুশফিক হাসানের সেই পোটেনশিয়ালটা অনেক আগে থেকে ছিল। দ্যাটস হোয়াট আই বেসিক্যালি ওয়ান্টেড টু মিন। মুশফিক হাসান তিনি আসলে খুব অভাগা, খুব দুর্ভাগা। 2023 থেকে বারবার জাতীয় দলের স্কোয়াডে থাকেন, কিন্তু ইনক্লুডেড হতে পারেন না। ইনজুরির কারণে তিনি মূলত আসলে ছিটকে গেছেন এই পুরো রেডার থেকে, পুরো পাইপলাইন থেকে, সেটা আসলে বলাই যায়। এবং সেই ইনজুরিগুলো আসলে তাকে খুব একটা ভুগিয়েছে। যদি না হতো ইনজুরি, আমার মনে হয় যে নাহিদ রানার আগেই তিনি ডেবিউ পেয়ে যেতেন, এবং এমন হতে পারতো যে তিনি আসলে নাহিদ রানার আগে এই জেনুইন ফাস্ট বোলিং এর জায়গাটার মধ্যে একটা পোটেনশিয়াল তৈরি করে ফেলতে পারতেন ইতিমধ্যেই। বাট সময় আসলে কোন সময় আপনার দিকে আবার সুদিন ফিরে আসে আপনি বলতে পারবেন না। মুশফিক হাসান তিনি ইভেন 1 সপ্তাহ আগেও তাকে নিয়ে কিন্তু কথা হচ্ছিল না যে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের একজন সদস্য হিসেবে। তবে এই মুহূর্তে তাকে কনসিডার করা হয়েছে, তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। এবং প্রথম যেই টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে ডারউইনে, সেই প্রথম টেস্টের জন্য বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে, এবং সেই স্কোয়াডের মধ্যে মুশফিক হাসানের নামটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ 5 জন পেস বোলার নিয়ে যাচ্ছে, এবং সেখানে মুশফিকের পাশাপাশি আছেন তাসকিন, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং এবাদত। এবাদত হোসেনকেও নিয়ে আসা হয়েছে। এবাদত ইটালিতে গিয়েছিলেন তার স্ত্রীর সঙ্গে, এবং তিনি প্যারেন্টাল লিভ নিয়েছিলেন। তবে সেই লিভটা তাকে রিকোয়েস্ট করে সেই লিভটা ছোট করে নিয়ে আসা হচ্ছে, এবং তিনি যেন অস্ট্রেলিয়া যেতে পারেন, তার ভিসার কাজকর্ম যেন শুরু হতে পারে, সেই ব্যবস্থাটা বিসিবি নেওয়া শুরু করে দিয়েছে। এবং একটা ডেসপারেট সিচুয়েশনে, কারণ নাহিদ রানা ইঞ্জুরিতে পড়েছেন, শরীফুল ইঞ্জুরিতে পড়েছেন, এই দুজনের সার্ভিস বাংলাদেশ পাচ্ছে না। সো দুজন পেস বোলারকে রিপ্লেস করার জন্য আপনার তো দুজন নতুন বাইরে থেকে কাউকে নিয়ে আসা লাগতো। এবাদত যদি থাকতেন তাহলে তো একজনই, মানে তিনি তাকে ডেফিনেটলি রাখাই হতো, একজনকে রিপ্লেস করা লাগতো নাহিদ রানাকে। সেই জায়গাটার মধ্যে এখন এবাদতও যখন প্রথমে বলছিলেন তিনি অ্যাভেলেবল না, তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছিল। সো মুশফিক হাসানের পাশাপাশি অন্য আরেকজনকেও হয়তো চিন্তা করা লাগতো, মুকিদুল মুগ্ধর দিকে হয়তো যেতে হতে পারতো। তবে এবাদতকে নিয়ে আসা হচ্ছে তার এক্সপিরিয়েন্স ফ্যাক্টরটাকে চিন্তা করে, এবং অ্যাওয়ে কন্ডিশনে তিনি কতটা ভালো বোলিং করেন সেটা আমরা জানি। তো দিন শেষে এই হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন, যে মুশফিক হাসানকে তারা ইনক্লুড করেছে স্কোয়াডে, এবং 11-এ তিনি জায়গা পাবেন কিনা সেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হবে দেখার জন্য, যে তিনি আসলে 11-এ সুযোগ পান নাকি আবারও স্কোয়াডে থেকে তার ডেবিউটা হবে না, এরকম যেন সিচুয়েশন হয় কিনা আমরা আসলে বুঝতে পারছি না। সেখানে তাসকিন আছেন, আবারও বলি তাসকিন আছেন, হাসান মাহমুদ আছেন, খালেদ আহমেদ আছেন, এবাদত আছেন, এবং সাথে মুশফিক হাসান আছেন। আমি এটাকে খুব পজিটিভলি দেখছি, টু বি অনেস্ট। আমার কাছে মনে হয় যে একটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্টের খোঁজ করেছে। এবং মুশফিক হাসানের আমরা যদি ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটাও দেখি, সেটাও কিন্তু বেশ সমৃদ্ধ। 17টা ম্যাচ খেলেছেন, 28টা ইনিংস থেকে 57টা উইকেট তার আছে। বেস্ট বোলিং ফিগার, একটা ইনিংসেই 8 উইকেট পেয়েছেন 73 রানে, এবং তার 4 উইকেট পাওয়া হয়েছে, 2বার 5 উইকেট পেয়েছেন 3বার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে হি হ্যাড আ ফ্যান্টাস্টিক কাপল অফ সিজনস, যে কারণে আসলে 2023-24 এই মৌসুমগুলোতে তাকে কিন্তু কনসিডার করা হচ্ছিল। তো 24-এ এবং 25-এ গিয়ে তিনি আসলে ইঞ্জুরিতে না পড়লে আমার মনে হয় আর অনেক আগেই তিনি লাইমলাইটে চলে আসতেন, ন্যাশনাল টিমের হয়ে হয়তো তার ডেবিউটাও হয়ে যেত ইতিমধ্যে। যাই হোক, ভেরি গুড টু সি মুশফিক হাসান তিনি সুযোগটা পাবেন, এবং তার সেই সুযোগটা তিনি যদি
পেয়ে যান, 11-এ যদি সুযোগ পেয়ে যান, নাহিদ রানার পরিবর্তে তাকে যদি ইনক্লুড করা হয়, 11-এ ইনক্লুড করা যদি হয়, তাহলে আমি দেখতে ইন্টারেস্টেড যে তিনি আসলে কি করতে পারেন। কারণ অনেকেই অনেক প্রশংসা করেছেন তার ব্যাপারে, তার আগ্রাসনটা আছে, তার হাইটটা আছে, তার শোল্ডার পাওয়ার আছে, তার স্ট্যামিনা আছে, তার গতি আছে, এবং সেই মাইন্ডসেটটা আসলে থাকা প্রয়োজন, যেটা একটা মানে টিয়ার আওয়ে ফাস্ট বোলার থাকা উচিত, ওরকম একটা মাইন্ডসেট তার ডেফিনেটলি আছে, এবং কন্ডিউসিভ কন্ডিশন পেলে তিনি দারুণ কিছু একটা করে দেখাতে পারবেন, সেই সেই আস্থা তার উপর অনেকেই রাখেন। সো এই গেল মুশফিক হাসানের কথা। স্কোয়াডে আর কি কি সারপ্রাইজ আমাদের জন্য আছে? অমিত হাসান তো আগে থেকেই ছিলেন, তাওহিদ হৃদয় জিম্বাবুয়ে সিরিজে ছিলেন, তিনি এবার জিম্বাবুয়ে সিরিজের পর এখানে আর নেই। মাহমুদুল হাসান জয় নেই, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ওপেনিং স্লটে বাংলাদেশ কিছু পরিবর্তন করেছে এবং সেই পরিবর্তনের অংশে তারা কিন্তু মাহমুদুল হাসান জয়কে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে কাকে নিয়েছে? সৌম্য সরকারকে নিয়েছে। সৌম্য সরকার 2021-এ লাস্ট টেস্ট খেলেছেন, 2021-এর পর আরো 5 বছর পেরিয়ে গেছে, তিনি টেস্ট খেলেননি। গত বিসিএলটা তার ভালো গেছে, বিসিএল এনসিএল দুইটা লঙ্গার ভার্সন টুর্নামেন্টে সৌম্য সরকার রানের মধ্যে ছিলেন, এবং তিনি আসলে দেশের বাইরে বাংলাদেশ যে কোনো ট্যুরে গেলে, ডিফিকাল্ট কোনো ট্যুরে গেলে অ্যাজ আ টপ অর্ডার ব্যাটার তাকেই ট্রাস্ট করা হয়, বিকজ হি সিমস টু বি আ বেটার অপশন যদি আমরা টেকনিকের জায়গা থেকে চিন্তা করি বা অ্যাগ্রেশনের জায়গা থেকে চিন্তা করি। তো সৌম্যকে পিক করাটা আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ দিকই হয়েছে। আমরা কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে সেটা নিয়ে কথাও বলেছিলাম যে সৌম্য কি একটা ভালো অপশন হতে পারেন কিনা অস্ট্রেলিয়ার মাটিতে, এবং সেটা তিনি পাচ্ছেন সুযোগ। আমি আশা করতে চাই যে তিনি যেন এই সুযোগটা খুব ভালো মতন যেন কাজে লাগাতে পারেন। সো সৌম্য ইজ দ্য ইনক্লুশন। এবং মিডল অর্ডারে আমরা দেখছি তাওহিদ হৃদয় নেই, তার জায়গায় জাকের আলী অনিক তিনি সুযোগ পেয়েছেন। জাকের আলী অনিককে চান্স দেওয়া হয়েছে, এবং জাকের আলী অনিক তিনিও কিন্তু আসলে অ্যাওয়ে কন্ডিশনে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেটার ব্যাটার্স। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার কথা রিকল করতে পারি, যেখানে বাংলাদেশ সিরিজটা টাই করেছিল বা ড্র করেছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 1-1। একটা টেস্ট ওয়েস্ট ইন্ডিজ জিতেছে, পরের টেস্টটা বাংলাদেশ জিতেছিল, এবং সেখানে বোলারদের পাশাপাশি জাকের আলী অনিকের একটা বিরচিত ইনিংস ছিল, যেটা বাংলাদেশকে আসলে ম্যাচ জেতাতে হেল্প করেছে। জাকের আলী অনিক একটা রেজিলিয়েন্ট পার্সোনালিটি, এবং আরও একটা লাইফ লাইন তিনি পাচ্ছেন। আশা করবো এই লাইফ লাইন তিনি যেন ব্যবহার করতে পারেন। এখন তো আর মানুষজন বলতে পারবে না যে জাকের আলী অনেক আছেন, কারণ সালাউদ্দিন সিন্ডিকেট ব্যাপারটা এখন হয়তো ওই পর্যায়ে আর নেই। আশা করছি যে তার যে পোটেনশিয়ালের উপর নির্বাচকরা আস্থা রেখেছেন, ঠিক যেভাবে ইয়াসির আলী রাব্বিকে তারা পোটেনশিয়ালের উপর বেস করে আস্থা রেখেছিলেন জিম্বাবুয়ের টি-20 সিরিজ, এবং সেটা সফল হয়েছিল, একইভাবে নির্বাচকরা এখন জাকের আলী অনেক, সৌম্য সরকার এবং মুশফিক হাসানের উপর আস্থা রাখছেন, তাদের পোটেনশিয়ালকে কনসিডার করে এবং অপোনেন্ট এবং কন্ডিশনকে কনসিডার করে। আশা করব যেন তাদের এই টোটকাটা কাজে লেগে যায়। আশা করব বাংলাদেশ যেন অস্ট্রেলিয়া সিরিজের এই প্রথম টেস্টটাতে অন্তত আউটপ্লেড না হয়ে যায়, লড়াইটা যেন অন্তত করে, এবং নতুন যে প্লেয়াররা ইনক্লুডেড হচ্ছেন বা 11-এর সুযোগ পাবেন যদি পেয়ে যান, তারা তাদের সেরাটা যেন দিতে পারেন, কারণ এই সুযোগ হরহামেশা আসে না। খুবই খুবই রেয়ার একটা চান্স অস্ট্রেলিয়াতে গিয়ে খেলার, সেই সুযোগটা প্লিজ কাজে লাগান। আপনারা কমেন্ট করে এবারে জানিয়ে দিন, এই যে ইনক্লুশনগুলো হয়েছে সৌম্য সরকার, মুশফিক হাসান, জাকের আলী অনিক, সঠিক লাগছে কিনা আপনাদের কাছে, কাউকে বাদ দেওয়া হয়েছে কিনা, এবং বাংলাদেশের এই ওভারঅল স্কোয়াড থেকে যদি নির্বাচিত করে 11 জন সদস্য তৈরি করতে হয়, আপনার স্টার্টিং 11-এ কারা থাকবেন এবং অস্ট্রেলিয়ার সাথে তারা কেমন করতে পারে সেটা জানিয়ে দিবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই। অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করবেন।